বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মধ্যপ্রাচ্য উত্তেজনায় নতুন কূটনৈতিক উদ্যোগের আভাস। যুদ্ধবন্ধ নিয়ে ইরানের প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করছেন ট্রাম্প। শিগগিরই আসতে পারে সিদ্ধান্ত। যুদ্ধ নিয়ে এবার ইরানের উদ্দেশ্যে ফ্রান্সের নতুন বার্তা। তেহরানকে বড় ধরনের ছাড় দেওয়ার আহ্বান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীর বার্তা। রাশিয়ায় আরাকচি পুতিনের বৈঠক। তেহরান মস্কো কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি। সমর্থনের জন্য রুশ প্রেসিডেন্টকে আরাকচির কৃতজ্ঞতা। হোয়াইট হাউসের হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিলেন ট্রাম্প। আদালতে ফেডারেল কর্তৃপক্ষের অভিযোগ প্রমাণিত হলে হতে পারে যাবজ্জীবন। আল জাজিরার প্রতিবেদন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি হামলার জন্য একে অপরকে দুষছে দুই দেশ। ঘটেছে হতাহতের ঘটনাও। মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন কূটনৈতিক উদ্যোগের আভাস পাওয়া যাচ্ছে। ইরান যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় চালু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। এই প্রস্তাবটি বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকদের আলোচনায় রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে ইরানের প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানান, এই প্রস্তাব গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। ইরানের প্রস্তাবে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছে তেহরান। তারা চায় পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিতর্কিত আলোচনা আপাতত স্থগিত রাখা হোক এবং ভবিষ্যতে তা নিয়ে আলোচনা করা হোক। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই কঠোর অবস্থানে রয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। হোয়াইট হাউস জানিয়েছে, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং রেড লাইন স্পষ্ট রয়েছে। সব মিলিয়ে ইরানের এই প্রস্তাব ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে কূটনৈতিক সমাধানের চেষ্টা জোরদার হলেও আলোচনায় খুব বেশি অগ্রগতি দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন বার্তা আসছে, যা পরিস্থিতি শান্ত করার উপর জোর দিচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বারো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানকে নমনীয় হতে হবে। তার মতে, তেহরান যদি তাদের বর্তমান অবস্থান থেকে সরে না আসে, তাহলে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি আরো বলেন, ইরানের উচিত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করা। এতে শুধু আঞ্চলিক স্থিতিশীলতা বাড়বে না, বরং দেশটির সাধারণ মানুষও তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। এদিকে মধ্যপ্রাচ্য নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও আলোচনা অনেকটাই স্থবির হয়ে আছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে ফ্রান্সের এমন বক্তব্য নতুন করে বাড়িয়েছে আলোচনার গুরুত্ব। মিডল ইস্ট অফ আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপ বাড়লেও ইরানের অবস্থানে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত এখনো স্পষ্ট নয়, যা শান্তি প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্য উত্তেজনা কাটছে না কিছুতেই। যুদ্ধবন্ধের আলোচনা যেন খুঁজে পাচ্ছে না তার গন্তব্য। শর্ত পাল্টা শর্তে পরিস্থিতি এখনো অনেকটাই অস্বচ্ছ। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত বৈঠকে ইরানিরা চলমান এই কঠিন সময় কাটিয়ে উঠবে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন পুতিন। বৈঠকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আরাকচিকে পুতিন বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে এমন সব কিছুই করা হবে যাতে ইরানের সকল মানুষের স্বার্থ রক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে শান্তি নিশ্চিত করা যায়। একই সঙ্গে তিনি বলেছেন, মস্কো তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায়। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা RI এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে আরাকচি বলেছেন, রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করতে হবে। পাশাপাশি তেহরানের প্রতি মস্কোর সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান আরাকচি। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে হোয়াইট হাউস সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে গুলিবর্ষণের চেষ্টার ঘটনায়। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় এক সন্দেহভাজনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা 31 বছর বয়সী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে 3টি অভিযোগ গঠন করেছে ফেডারেল কর্তৃপক্ষ। এর মধ্যে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগও রয়েছে। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। ঘটনার 2 দিন পর তাকে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে হাজির করা হয়। প্রসিকিউটরের দাবি, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনারে হামলার পরিকল্পনা ছিল, যেখানে সাংবাদিক ও শীর্ষ রাজনীতিবিদরা উপস্থিত থাকেন। আইন শৃঙ্খলা বাহিনী তার কাছ থেকে একটি সেমি অটোমেটিক পিস্তল, একটি শটগান এবং 3টি ছুরি উদ্ধার করেছে। তদন্তে আরও জানা গেছে, এলেন লস অ্যাঞ্জেলস এলাকা থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছান এবং অনুষ্ঠানের আগের দিন একটি হোটেলে অবস্থান নেন। আদালত তাকে আপাতত আটক রাখার নির্দেশ দিয়েছে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের পর থেকে ট্রাম্পের বিরুদ্ধে এটি তৃতীয়বারের মতো হত্যা চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি থাকলেও সীমান্তে আবারও উত্তেজনা বেড়েছে। 2 দেশ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। আফগানিস্তান প্রশাসনের দাবি, সোমবার কুনার প্রদেশে পাকিস্তান সেনাবাহিনী মর্টার ও রকেট হামলা চালায়। প্রাদেশিক রাজধানী আসাদাবাদে এই হামলায় অন্তত 4 জন নিহত এবং প্রায় 45 জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। আহতদের মধ্যে শিক্ষার্থী, নারী ও শিশুও রয়েছে। সেখানে সাইদি জালালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগে অস্বীকার করেছে। দেশটির তথ্য মন্ত্রণালয় বলছে, বিশ্ববিদ্যালয়ে কোনো হামলা চালানো হয়নি এবং এ ধরনের খবর সত্য নয়। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় গোলাগুলিতে অন্তত 3 জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। তাদের দাবি, এ ঘটনা যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুতর সংঘর্ষ। গত মার্চে কয়েক সপ্তাহের সংঘাতের পর 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু নতুন করে এসব অভিযোগে সেই যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প সবসময়ই এক আলোচিত ও বিতর্কিত নাম। তার দ্বিতীয় মেয়াদের শাসনকাল শুরু থেকেই নানা চ্যালেঞ্জ, রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তার শঙ্কার মধ্য দিয়ে এগোচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তার নীতি ও বক্তব্য যেমন সমর্থন পেয়েছে, তেমনি তীব্র বিরোধিতারও তৈরি করেছে। ফলে তার ব্যক্তিগত নিরাপত্তা এখন যুক্তরাষ্ট্রে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ট্রাম্প প্রশাসন কঠোর অভিবাসন নীতি, অর্থনৈতিক পুনর্গঠন এবং বৈদেশিক সম্পর্ক পুনর্বিন্যাসে মনোযোগ দিয়েছে। তবে রাজনৈতিক মেরুকরণ এবং সহিংসতার ঝুঁকি তার নেতৃত্বকে ঘিরে ক্রমেই বেড়েছে। সাম্প্রতিক ঘটনাগুলো সেই আশঙ্কাকেই আরও জোরালো করেছে। গত 21 মাসে অন্তত 3 বার প্রাণঘাতী হামলার মুখোমুখি হয়েছেন ট্রাম্প। সর্বশেষ ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসিতে এক নৈশভোজে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার, যেখানে নিরাপত্তা বলয় ভেঙে এক বন্দুকধারী প্রবেশ করলে তাকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। ঘটনাটি ঘটে ঐতিহাসিক সেই স্থানে যেখানে 1981 সালে রোনাল্ড রেগান গুলিবিদ্ধ হয়েছিলেন। এর আগে 2024 সালের 13 জুলাই পেনসিলভিয়ায় এক নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হন ট্রাম্প। একটি বুলেট তার কানের ওপর দিয়ে ছুঁয়ে যায়, যা তার জীবনে অন্যতম ভয়াবহ মুহূর্ত হিসেবে বিবেচিত। এরপর সেপ্টেম্বর মাসে ফ্লোরিডায় তার গলফ মাঠের কাছে এক সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়, যার উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। ট্রাম্পের ওপর এই ধারাবাহিক হামলার চেষ্টা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় সতর্কতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ট্রাম্প নিজেও তার পেশা ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন। শনিবার তিনি স্পষ্টভাবে বলেছেন, এর চেয়েও বিপজ্জনক আর কোনো পেশা হতে পারে কিনা তা আমি কল্পনাও করতে পারি না। প্রতিটি হামলাই যেন মার্কিন ইতিহাসে এক নতুন নিরাপত্তা সংকট তৈরি করছে। এসব হুমকির মুখেও ট্রাম্পের আত্মবিশ্বাস এবং রাজনীতিতে টিকে থাকার লড়াই এখন তিনি নিজেই প্রচার করেছেন। যুদ্ধবন্ধে পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার মূল কারণ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে অগ্রগতি সত্ত্বেও আগের দফার আলোচনা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আজ সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর ইরানের শীর্ষ কূটনীতিক এই মন্তব্য করেন। এখানেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আব্বাস আরাকচির বৈঠক করার কথা রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাকিস্তান সফর কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর আলোচনা নিয়ে সংকট আরো গভীর হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়া এখন পুরোপুরি থমকে আছে। পারমাণবিক ইস্যুতে কতটা ছাড় দেওয়া যাবে তা নিয়ে ইরানের নেতৃত্বের ভেতরেই মতভেদ তৈরি হয়েছে। ইরানের নতুন প্রস্তাবে এই জটিল বিষয়টিকে আপাতত এক পাশে সরিয়ে রেখে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর পথ খোঁজা হয়েছে। তবে সংকট সমাধানে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। একজন মার্কিন কর্মকর্তার দিয়ে বার্তা সংস্থা
এএফপি জানায়, পারমাণবিক আলোচনা আপাতত মুলতবি রেখে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং চলমান যুদ্ধ শেষ করতে নতুন একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে ইরান। হোয়াইট হাউস প্রস্তাবটি পেয়েছে, তবে যুক্তরাষ্ট্র এটি বিবেচনায় নিতে রাজি কিনা তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এক্সিওসকে বলেন, এগুলো স্পর্শকাতর কূটনৈতিক আলোচনা এবং যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমের মাধ্যমে আলোচনা করে না। প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে সব তাস আছে এবং আমরা কেবল এমন চুক্তিতেই সই করব যা মার্কিন জনগণকে সর্বোচ্চ সুরক্ষা দেবে। ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। সংরক্ষিত আসন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনা রয়েছে। বিশেষ করে সরাসরি ভোট ছাড়া শুধু দলের মনোনয়নে এই পদটি নিছক আলংকারিক হয়ে থাকে কিনা সেই প্রশ্নও ওঠে। ত্রয়োদশ সংসদে মনোনীত কয়েকজনের সঙ্গে কথা বলেছেন বিবিসি বাংলার নাগিব বাহার। কি বলছেন তারা? অনেকে বলছে যে এটা একটা অলংকার, সে চিত্রটাকে আপনি পারেন পাল্টে দিতে। এটাকে আমি কখনোই অলংকার বলবো না। এটা বলা হয়েছিল এরশাদের সময়, যখন বিবেচনা করা হতো অন্য কোনো রাজনীতি না করে অন্য বিশেষ কোনো সুবিধা সম্পন্ন নারীদেরকে বিবেচনা করা হতো। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের অলংকার বলে সমালোচনা করা হয়ে আসছে সেই ৮০-র দশক থেকে। কারণ সংসদের নারী আসনে এমপি হতে একসময় দলীয় নেতাদের কাছে এসব আসনের মনোনয়ন প্রত্যাশীদের তদবির বা দৌড়ঝাঁপ করতে দেখা যেত। এসব ক্ষেত্রে অধিকাংশ সময়ই রাজনৈতিক নেতাদের স্ত্রী বা মেয়েকে এমপি করা হয়েছে এমন অভিযোগও রয়েছে। কখনো কখনো অন্যান্য সংসদ সদস্যদের কাছ থেকেও তাচ্ছিল্যের শিকার হতে হয়েছে তাদের। কে নারী কে পুরুষ আমার মনে পড়ে না, আমরা ওইটা চিন্তা করিনি। কখনো কখনো আমাদেরকে যখন বোঝানো হতো তখন আমাদের কষ্ট লাগতো, কিন্তু সেটা সাময়িক। আমি যখন মনে করি যে আমি দেশের জন্য কাজ করছি, আপনার দৈন্যতা আমাকে আপনি পরিপূর্ণতা দিতে পারেন নাই, তো এটা তো আমার দৈন্যতা না। এবারের সংসদেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়াদের অধিকাংশেরই রাজনীতিতে পথ চলা শুরু পারিবারিক সূত্রে। তবে পারিবারিক সংযোগ থাকলেও রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করার পরই মনোনয়ন পেয়েছেন বলে বলছিলেন নিপুণ রায়চৌধুরী, যার বাবা নিতাই রায়চৌধুরী বর্তমানে মন্ত্রী এবং শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায়ও বর্তমানে সংসদ সদস্য। রাজনৈতিক পরিবারের সদস্য কিংবা সন্তান হিসেবে আমি কিন্তু ওই এন্ট্রি পয়েন্টটাতে আমি আমার পরিচিতিটা ছিল, কিন্তু তারপরে নিপুণ তার পরিচয় তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে। রাজপথের কোনো দিন কেউ বলতে পারবে না আমার অনুপস্থিতি ছিল। এবারের সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে নারী প্রার্থী দেয়নি। তাহলে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জন্য নারী প্রার্থী তারা কিভাবে পেল? এটা কেবলমাত্র এরকম না যে দলীয় হাইকমান্ড যাদেরকে মনে করেছে তাদেরকে জাস্ট পিক করেছে, বিষয়টা সেরকম না। এই যে সংসদে কারা নারীরা যাবেন, এটার ব্যাপারে শুরাতে ভোট চাওয়া হয়েছে এবং সেটার ভিত্তিতেই মহিলারা মতামত দিয়েছেন। থানার শুরা থাকে, মহানগরীর একটা শুরা থাকে এবং কেন্দ্রের একটা শুরা থাকে এবং প্রত্যেকটাতে আনুপাতিক হারে মহিলাদের অংশগ্রহণ থাকে। বাংলাদেশে ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫টি আসন সংরক্ষিত ছিল নারীদের জন্য। পরে ৮০ ও ৯০-এর দশকে সংরক্ষিত আসন সংখ্যা বাড়িয়ে ৩০টি করা হয়। অষ্টম সংসদে সংরক্ষিত আসন ছিল ৪৫টি এবং নবম জাতীয় সংসদ থেকে ৫০টি করে সংরক্ষিত আসন রাখা হয় নারীদের জন্য। ধারাবাহিকভাবে আসন সংখ্যা বাড়ানো হলেও এই সংসদ সদস্যরা দলীয় বিবেচনায় পরোক্ষভাবে নির্বাচিত হওয়ায় তারা জনগণের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখতে পারেন না ও নারীর ক্ষমতায়নও নিশ্চিত করতে পারেন না বলে সমালোচনা রয়েছে। তবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের অনেকেই বলছেন প্রয়োজনে দলের সিদ্ধান্তের প্রতিবাদ করতেও তারা পিছপা হবেন না। দলের সিদ্ধান্তের বাইরে আমি আমার ভয়েস রাইজ করব। হ্যাঁ, যদি দল সেটা না হয় আমি আমার কথাগুলো বলতে চাই, আমি মানুষের কথা বলবো। এই কথাগুলো আমি শুধু বলবোই না, আইন করে তার সুষ্ঠু সমাধানের পথ আমি তৈরি করার জন্য আমি আমার কণ্ঠস্বর জারি রাখবো। একজন নির্বাচিত এমপি সংসদে হ্যাঁ বা না বলার সময়ও কিন্তু তার দলের নির্দেশনার বাইরে যেতে পারবেন না। সরকারি দল আর বিরোধী দলের মধ্যে পার্থক্য আছে। বিরোধী দলে বলার আসলে যা নিয়ে বলবেন সেটাই বলা, কিন্তু সরকারি দলের আসলে সবকিছু নিয়ে বলা যায় না। যদি আমি দেখি আমাদের দলের কেউ কেউ দেশের বিরুদ্ধে কাজ করছে,
কিংবা যে কাজ করছে তাতে ভালো কাজ হচ্ছে না, মন্দ কাজ হচ্ছে, অবশ্যই আমি প্রতিবাদ করব। এবারের সংসদে 36টি সংরক্ষিত আসন পেয়েছে বিএনপি জোট, জামাত জোট পেয়েছে 12টি এবং 6 জন স্বতন্ত্র সাংসদের সমন্বয়ে গঠিত জোট পেয়েছে 1টি সংরক্ষিত নারী আসন। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রৌনক খান, তার সঙ্গে কথা বলতে চাই। এবার সংসদ নির্বাচনের সময় কোনো দল নামমাত্র, কোনো দল একেবারেই নারীবিহীন প্রার্থী তালিকা দিয়েছিল। সেই প্রেক্ষাপটকে যদি এই সংরক্ষিত আসনের যে সদস্য নির্বাচনের প্রসঙ্গ তার সঙ্গে মিলিয়ে দেখতে বলি, তাহলে নারীদের রাজনৈতিক পরিসরে সুযোগ দেওয়ার ক্ষেত্রে দলগুলোর আন্তরিকতা প্রশ্নের মুখে পড়ে কিনা? তা তো বটেই, মানে এইটা তো আসলে দলের বিষয় না, তার চেয়ে বড় বিষয় হচ্ছে পুরুষতান্ত্রিক যে চিন্তা ভাবনা। আমাদের সমাজের রন্ধে রন্ধে সেই পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা আছে, ফলে রাজনীতি তো সমাজের বাইরের কিছু না, ফলে রাজনীতিতেও আছে। মানে বাংলাদেশের যে একটা অর্ধেক জনগোষ্ঠী নারী, এবং সেখান থেকেও রাজনৈতিক প্রতিনিধিত্ব দরকার, নারীদের ভয়েস তুলে আনার জন্য নারী প্রতিনিধি দরকার। এই জায়গাটাই আসলে এখন পর্যন্ত দলগুলো সেইভাবে যেভাবে রিয়েলাইজ করা দরকার সেই রিয়েলাইজেশনটা আসেনি, ফলে এই ধরনের সংকট তৈরি হচ্ছে যে তারা দিচ্ছে না। 2024-এর গণঅভ্যুত্থানের পরে নানান দিকে পরিবর্তনের কথা বলা হচ্ছিল। গণঅভ্যুত্থান আপনার মনে থাকবে যে একটা বড় অংশ সামনের সারিতে আন্দোলনকারীদের নারীদের দেখা গেছিল, পরবর্তীতে সেখান থেকেও তাদেরকে হারিয়ে যেতে দেখা গেছে বা অভিযোগ শোনা গেছে। ফলে রাজনৈতিক জায়গায় গুণগত পরিবর্তন অন্তত নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কতটুকু দেখা গেছে? সেটা তো দেখা যায় না। প্রথম যখন এনসিপি থেকে আপনার মনে আছে যে নারী নেত্রীরা বের হয়ে গেল, হ্যাঁ, অনেক নারী নেত্রী বের হয়ে গেল, সম্মুখে যারা ছিলেন তারা বের হয়ে গেল কারণ মনোনয়ন পাওয়া গেল না। তাহলে এই যে নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন নিয়ে এগুনোর কথা বললো, নতুন একটা চিন্তা ভাবনার জগৎ আসবে, নারী পুরুষের কোটার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, সমানে সমানে এগিয়ে যাবে, হাতে হাত রেখে দেশ গঠন করবে, প্রথমেই তো পিছিয়ে দেওয়া হলো। তো সেখান থেকেই বোঝা যায় যে আসলে খুব গুণগত পরিবর্তনের জায়গাটি নারীর ক্ষেত্রে হয়নি। এখন এই যারা উঠে আসছেন, একে তো হচ্ছে দলের বাইরে সংসদে কথা বলার জায়গায় খুব কম থাকে, বাংলাদেশের রাজনীতি সেই চর্চা নেই বললেই চলে, সেটা সংসদ হোক সংসদের বাইরে হোক। ফলে এই সংসদ সদস্যরা আদতে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারেন, আগে কতটুকু পেরেছেন, তারাই বা কি পার্থক্য তৈরি করতে পারবেন? কেউ কেউ অবশ্য বলছেন, কিন্তু বাস্তবে সেটা কতটা? বাস্তবে আমরা দেখেছি এটা তো আর এখন হয়নি। ওই যে 30 সেট অলংকার বলা হতো, মাঝখানে কেউ একজন এখানে এমপি হয়েছেন, তিনিও বলেছিলেন ট্রফি। তো আসলে তো তাদের চোখে তারা নিজেরাই নিজেদেরকে ট্রফি ভাবছে কিংবা সেট অলংকার ভাবছে। তো সেখান থেকে নিজেদেরকে আগে বের হতে হবে। এখন ভয়েস রেজ করার জন্য আপনার প্ল্যাটফর্ম লাগবে। বিল সংসদে পাশ করানো যায়, আপনি জনগণের ভোটে আসেন নাই, তাহলে সকল কাজ হচ্ছে পুরুষ এমপি পেয়ে যাচ্ছে, নারী এমপির এখানে কোনো কাজ নেই, কারণ ভোটার নাই তার। এই যে সারাক্ষণ হিসেব নিকেশগুলো রাজনীতিতে সমর্থন নেই, তাকে তো দলের আনুগত্যের উপর বা আনুকূল্যের উপর অনেক বেশি নির্ভর করতে হয়। ফলে এখন আপনি যখন আনুগত্যের উপরে কিছু অ্যাচিভ করবেন, আপনার কিন্তু এমনিতেই অনেক মনোবলটা দুর্বল থাকবে। আর আপনি যখন নিজে অ্যাচিভ করবেন নিজের কারণে, এবং এই মনোবলটা দল আপনাকে দেবার কথা সেটা দিচ্ছে না, তখন আসলে এক ধরনের কাজের স্পৃহার ক্ষেত্রেও সমস্যাজনক একটা পরিস্থিতি তৈরি হয়। এই যে তারা বলছিলেন যে তারা দেশের জন্য কাজ করবেন, ভোটারদের কথা তুলে আনবেন, কিন্তু ভোটারদের কথা তুলে আনার জন্য প্ল্যাটফর্মটা কোথায়? তাদেরকে হয়তো একটু নির্দিষ্ট সময়ের জন্য কথা বলতে দেওয়া হবে, সব সময় তাদেরকে কথাও বলতে দেওয়া হয় না, বিল পাশ করানোর কোনো বিষয় নাই। তাহলে পুরো জায়গাটায় তো তারা খুব কার্যকর ভূমিকা রাখতে আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি প্রধানত বাধা হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, এখন প্রত্যক্ষ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আদতে কি করা যেতে পারে? বেশ কিছু বাধ্যবাধকতার কথা বলা হচ্ছিল, অন্তত আপনার মনে থাকবে যে যখন নীতিগত আলোচনাগুলো চলছিল তখন বলা হচ্ছিল যে একটা সীমারেখা বেঁধে দেওয়া যায় কিনা, যে অন্তত এতজন প্রার্থী দিতে হবে। আসলেই তাই, কারণ আপনি দেশের জনসংখ্যা অনুপাতে আপনি প্রতিনিধিত্ব আনবেন না। আপনার যেহেতু নারী এবং পুরুষ দুজনের একটা ভাগ আছে, এবং অন্যান্য যদি আমরা ধরি জেন্ডারের ক্ষেত্রে, সেখানে জনপ্রতিনিধিত্বের জায়গাটা তো তৈরি করতে হবে। তো জনপ্রতিনিধিত্ব তৈরির তো এইটা না যে আমার সংখ্যা থাকা, যে আমার নির্বাচিত যে মনোনয়ন দিব সে পাশ করে আসবে কি আসবে না। এবং এই সংখ্যার কিন্তু একটা বড় জায়গা বিএনপি থেকে বাদ পড়ে যাওয়া রুমিন ফারহানা দেখিয়েছে যে পারা সম্ভব। এরকম যদি আরো কিছু দাঁড়িয়ে যেত তাহলে হয়তো দল হিসেবে অনেক শক্তিশালী একটা জায়গায় থাকতো। এই জায়গাগুলো আসলে বড় দলগুলোর ভাবা দরকার। নীতিগত জায়গায় পরিবর্তনের জন্য আদতে কিছু করা যায় কিনা, কারণ দলগুলো শেষ পর্যন্ত ওই অর্থে তো বাধ্য নয়,
সে তার নিজস্ব কৌশল সাজাবে। ফলে এই জায়গাটায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আদতে কিছু আমি তো বলবো কৌশলের দিক থেকে জামাতে ইসলামে অনেক আগানো। আপনি দেখেন নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয় নাই, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই পিছু ছাড় হয়নি, 12টা পদের 12টাই দিয়েছে। এবং যারা হয়তো বিলিভ করে যে তারা ট্রফি হবে কিংবা মানে অনেক জায়গায় কথা বলবেন না, কিন্তু তারাও কিন্তু এই জায়গায় দিয়েছেন। অর্থাৎ দলকে সময়ের সাথে সাথে, চাহিদার সাথে সাথে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন ঘটাতে, চেঞ্জ করতে হবে এবং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। এই জায়গায় বোধহয় অন্যান্য দলেরও এই ভাবনাগুলোতে পরিবর্তন আনা দরকার, যে নারীদেরকে শুধুমাত্র মিছিলে কিংবা মানে কোনো একটা বক্তৃতায় সামনে না রাখা। এই জায়গায় যদি ধর্মভিত্তিক রাজনীতির প্রসঙ্গটা আনা যায়, যেহেতু গণঅভ্যুত্থানের পর ধর্মভিত্তিক রাজনীতি সামনে এসেছে, অন্তত অন্যতম প্রধান প্রতিপক্ষ হয়ে তাদেরকে কাজ করতে দেখা গেছে, এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতাদের কোনো ইস্যুতে দেখা গেছে যে বিশেষ করে নারীদের প্রসঙ্গে কোনো ইস্যুতে তাদের আপত্তি আছে, এমনকি এর আগে যে নারীদের জন্য যে সংস্কার কমিশন করেছে সেটি নিয়ে তাদের আপত্তি দেখা গেছিল। ফলে এই যে এটা চ্যালেঞ্জের কতখানি এই ধর্মভিত্তিক রাজনীতিকে বিবেচনায় নিলে? ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে কেন, সারা বিশ্বেই আমরা দেখতে পাচ্ছি। তো ওই জায়গা থেকে বাংলাদেশ কোনো আলাদা এমন কিছু না যে তার থাকবে না, কিন্তু সেটাকে কিভাবে কাটিয়ে ওঠার একটা প্রচেষ্টা চালানো যেতে পারে, একটা প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা যেতে পারে, সেটার জন্য যদি সবাই একসাথে কাজ করে এবং এই জায়গাগুলোতে অন্তত যে নারীর ভয়েস রেজ করার জন্য, শুধুমাত্র নারীর না, নারীর ভয়েসের ভোটার তো আর নারী পুরুষ দিয়ে হচ্ছে না। সো সকলের ভয়েস রেজ করার জন্য একটা মা যদি তার সন্তান লালন পালন করতে পারে, একটা গুড সিটিজেন তৈরি করতে পারে, বাংলাদেশ চালাতে পারে, বা এত বছর ধরে নারীরা চালিয়ে গেছে, যদিও পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্য দিয়ে গেছে, কিন্তু তারপরও চালিয়েছে। তো দুজন নারী আমাদের সফল নেত্রী ছিল। ওই জায়গা থেকে নারী নেত্রীরা একটু একটু করে আগাবে বা এগুতে দিবে দলগুলো, সেটাই তো সবার আসলে কাম্য, সবাই চায় নিশ্চয়ই। মজার ভিডিও বানানো থেকে ক্লায়েন্টের কাজ ডেলিভারি, প্রায় সব ক্ষেত্রেই এখন ব্যবহার হচ্ছে এআই এর। কেউ বলছেন ভবিষ্যতে চাকরি না পাওয়ার কারণ হবে, আবার কারো মতে এআই এর সাথে তাল মেলাতে পারলেই জুটবে ভালো চাকরি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির বাজারে এআই এর ব্যবহার জানা কতটা জরুরি? তানহা তাসনিমের প্রতিবেদন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি এআই দিয়ে বানিয়েছেন বিইউপির এক সাবেক শিক্ষার্থী। বোঝা যাচ্ছে ভিডিওর কারিগর এআই ব্যবহারে পারদর্শী, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিভাবে এআই ব্যবহার করেন? এই ব্যবহার তো কোনো লিমিট নাই, বিভিন্নভাবে ইউজ করতে পারি আমরা। এমনি নর্মাল কনভারসেশনের জন্য যখন লাইফ অ্যাডভাইস লাগবে তখন জিজ্ঞেস করা হয়, একটু জিজ্ঞেস করা হয় কি যে আচ্ছা হাউ টু ডু দিস, হাউ টু ডু দ্যাট। মাঝে মাঝে একটু এখন অ্যাসাইনমেন্টসের জন্য ইউজ করি নাই, করতে পারি। বিভিন্ন গ্রুপ ফটোকে গিফট ইউজ করে, তারপর বন্ধুদেরকে পাঠানো হয়, এখানে কার কোনটা ছবি এটাকে আইডেন্টিফাই করতে বলি। অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করছি, অ্যাসাইনমেন্টগুলা হালকা পাতলা একটু আইডিয়া নেওয়ার জন্য ব্যবহার করছি। স্যার ম্যাডামরা অনেক অ্যাসাইনমেন্ট দেয়, তো অ্যাসাইনমেন্ট তো গুগল থেকে সার্চ করে লেখা অনেক কষ্ট হয়ে যায়, তো শর্টকাটে করার জন্য এআই ইউজ করি। কিন্তু এআই ব্যবহার করে একাডেমিক কাজ করলে কি শিক্ষকদের কাছে তা ধরা পড়ে? এআই দিয়ে যখন ওরা কোনো অ্যাসাইনমেন্ট বা যা কিছুই করুক না কেন, কোনো লেখা জমা দেয়, প্রথমত যে জিনিসটা মানে আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে এত নির্ভুল এবং খুবই পলিশড। আমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে একটা এআই ডিটেক্টেড এবং প্লেজিয়ারিজম ডিটেক্টেড সফটওয়্যার দেওয়া হয়েছে। আমরা স্টুডেন্টদেরকে হয়তো বলে দিচ্ছি যে না তোমরা সব অনলাইনে জমা দিবে, তখন যখন দেখা যাচ্ছে যে একদম 97% ও এআই এর হেল্প নিয়ে করছে বা কিছু, তো তখন একটা 25 নম্বরের অ্যাসাইনমেন্টে ও আসলে 0 পাচ্ছে। তবে প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে স্মার্ট হওয়া শিক্ষার্থীদের এআই এর ব্যবহার অনেক সময় ধরতে না পারার কথাও বলছেন শিক্ষকরা। এ তো কেবল শিক্ষাক্ষেত্রের কথা, পড়াশোনার পাশাপাশি অনেক শিক্ষার্থী এখন ফ্রিল্যান্সিং করছে, যেখানে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এআই এর ব্যবহার। তেমনই একজন সৈয়দ তাওসিফ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী, করছেন ওয়েব ডেভেলপিং এর কাজও। এআই ছাড়া আসলে কোনো কিছু করা এখন খুবই টাফ বলবো, কারণ আমি নিজে কতটুকু জানি, আমি নিজে সবকিছু জানি না। এখন ধরেন আমি যে মেথডে যে কাজটা করি, এআই কে বললে এআই আরো একটা স্ট্রিমলাইন্ড, আরো বেটার এফিসিয়েন্ট একটা ওয়ে আমার জন্য খুঁজে দিবে। এটা একটা নাম্বার ওয়ান। আর সেকেন্ডলি হচ্ছে এখন যেসব এজেন্সি বা যেসব বাইরের কোম্পানি যারা হায়ার করে, সবাই আসলে এআই এর মানে এক্সপার্টিস চায়। সে চায় যে এআই আসলে তাকে কোড করে দিবে, আমি হিউম্যান হিসেবে আমি কোডটা জাস্ট চেক দিব, দেন চেক দিয়ে তারপরে জাস্ট মানে কোনো প্রবলেম থাকলে সেটা বের করবো, আর কোনো ফিক্সিং লাগলে সেটাও করবো।
গত বছর বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মাত্র 1.44% চাকরি এআই এর সাথে সম্পর্কিত। আবার এআই এর কারণে চাকরি ছাঁটাই নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে সেটাকেও খুব একটা সায় দিচ্ছে না এটি। বলা হচ্ছে দেশটির এআই সংশ্লিষ্ট বেশিরভাগ কাজই কমপ্লিমেন্টারি, অর্থাৎ এআই এর বিভিন্ন টুল মানুষকে কাজ থেকে বাদ দেবে না, বরং তা আরও ভালো করে করার ক্ষেত্রে সহায়ক হবে। বাংলাদেশে অল্প যেসব খাতে নিয়মিত এআই এর ব্যবহার হচ্ছে তার একটি বিজ্ঞাপন নির্মাণ খাত। লম্বা সময় ধরে খাতটিতে কাজ করা মিস্টার আলমও বলছিলেন প্রায় একই কথা। আপনি এআই এর ইউজেজ শিখতে পারেন, শিখে শিখে ব্যবহার করতে পারেন, তো এআই আপনার চাকরি নিয়ে নেবে এটা আমার এখনো মনে হয় না। আমি আগে যেভাবে করে রিক্রুট করছিলাম আমি সেরকমভাবেই রিক্রুট করব। এখন খালি দেখে নিতে চাই যে ও এই টেকনোলজিস ব্যাপারে ওর ইন্টারেস্ট আছে কি না, কিংবা এগুলো ইউসেজে ওর কোনো কি বলবো মানে কোনো বেসিক বাধা আছে কি না, সেটুক তো আর একটু আগে থেকেই দেখছিলাম আমরা। আসলে এআই এর জন্য খুব আলাদা কাউকে লাগছে এরকম মনে হচ্ছে না, তবে যে শিখে ঢুকছে তার জন্য তো অ্যাডভান্টেজেস বটেই। তবে এআই ব্যবহার জানার নানা সুবিধার পাশাপাশি আছে কিছু অসুবিধাও। বাংলাদেশে প্রযুক্তি সচেতন ব্যক্তির চেয়ে খুব সাধারণ কাউকেই নানা ধরনের কন্টেন্ট তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে দেখা যায়। ফলে এআই এর সহজলভ্যতায় মানহীন কন্টেন্টে সামাজিক মাধ্যম যেভাবে সয়লাভ হয়েছে তাতে বিভ্রান্তি এবং অনাস্থা তৈরির সংখ্যার কথাও বলছেন সংশ্লিষ্টরা। যে আমি আমেরিকা ইরান ওয়ারটা খুব ফলো করেছি, তো ফলো করতে গিয়ে ইউটিউবে যখনই দেখতে যাই গুড 60 to 65% হচ্ছে গিয়ে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ফেক ভিডিওস। সো এটা কন্টিনিউয়াস দেখতে দেখতে আমার যেটা এখন মাথার মধ্যে সাবকনশিয়াস ঢুকে গেছে যে এআই ভিডিও মানেই ফেক ভিডিও। তো সেই একই জিনিস যদি আমি অ্যাডভার্টাইজিং করি তখন আমার তো অডিয়েন্সকে এটা মনে করতে পারে যে ও আমাকে ফেক জিনিস দেখাচ্ছে, এটা তো অরিজিনাল না, তাহলে খুব মুশকিল। আবার ফেক যদি এতটাই অরিজিনালের মতো হয় যে আমি ফেকটা বুঝতেই পারছি না, তাহলে এটা আরও বড় অসুবিধা। তখন তো যে কোনো কিছু করা সম্ভব। এছাড়া এআই এর ব্যবহার বাড়ার কারণে কম সময়ে বেশি কাজের চাপ আর আয় কমে যাওয়ার কথাও বলছিলেন কেউ কেউ। ফ্রিল্যান্সিং এখন অলরেডি কাজ তো কমে গেছেই, যেমন এখন স্পেশালি জাস্ট কোডিং এর ক্ষেত্রেই না, আমি যদি বলি যে ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন, সেদিকেও আমি এখন জেমিনাইকে যদি বা ক্লাউড ডিজাইনকে একটা প্রম্পট দিই, সে সুন্দর মতো আমাকে সবকিছু বানিয়ে দিয়ে দেয়। তো একটা গ্রাফিক ডিজাইন তো আমার দরকার নাই। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে এআই ব্যবহারে দক্ষ কর্মীর চাহিদা খুব দ্রুত হারে বাড়ছে, আর এই ধরনের চাকরির ক্ষেত্রে কর্মীদের বেতনও হয় অন্যদের তুলনায় 30% বেশি। ফলে চাকরির বাজারে শক্ত অবস্থানের জন্য এআই দক্ষতা অর্জনের যে বিকল্প নেই তা বলার অপেক্ষা রাখে না। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রৌনক খান। আপনি তো প্রায় 2 দশক ধরে তরুণ শিক্ষার্থী, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণদের দেখছেন। শিক্ষা এবং কাজের দক্ষতার জন্য এআই কে তারা কিভাবে গ্রহণ করছে এবং ব্যবহার করছে? দুইভাবেই করছে, যেটা আমরা আলোচনা শুনছিলাম। একটা হচ্ছে তাদের পড়ালেখায় বা বিভিন্ন সৃষ্টিশীল কাজে তারা হয়তো সময়টা কমানোর জন্য এআই থেকে সাহায্য নিচ্ছে এবং এআই থেকে আইডিয়া নিচ্ছে। আর কেউ কেউ আছে একদম হুবহু নকল করে মানে বা এআই এর প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে। এই এআই এর প্রোডাক্টটা যারা দিয়ে দিচ্ছে তারা আসলে তাদের সৃষ্টিশীল যা কিছু থাকতো সেটাও নাই হয়ে যাচ্ছে। ওখানে হচ্ছে আমরা শিক্ষক হিসেবে ভয় পাচ্ছি। আচ্ছা, এই অনুষ্ঠানে আলোচনার জন্য বিবিসির অনুমোদিত এআই টুলকে একটি প্রশ্ন দিতে বলেছিলাম, যেটা এডিটোরিয়াল পলিসি অনুযায়ী যাচাইও করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, আপনি যে প্রসঙ্গে বলছিলেন, যেমন এআই ব্যবহার এখন অনেক কাজকে সহজ এবং দ্রুত করছে, কিন্তু যে একই সঙ্গে বাড়ছে ওয়ান ক্লিক সলিউশন বা এক ক্লিকে সমাধানের উপর নির্ভরতা। আপনার মতে এতে কি মানুষের সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তার ক্ষমতা দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে? অবশ্যই, শুধু তাই না, আরও অনেক জটিলতা তৈরি হচ্ছে। আপনি এই মুহূর্তের যেটা বাংলাদেশের আলোচিত একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন, ইউএসএতে পড়তে গিয়েছে 2জন পিএইচডি স্টুডেন্ট, তাদেরকে যে মেরেছে বলে সন্দেহ করা হচ্ছে, সেই লোক কিন্তু এআইকে জিজ্ঞেস করেছে যে কিভাবে খুন মেরে ফেলার পরে গুম করবে, লাশগুলো গুম করবে। অর্থাৎ এআই নির্ভরতা কি পরিমাণ বাড়ছে। এবং আমরা অনেক সময় বলি স্টুডেন্টদেরকে যে তোমরা মাকে কিভাবে ভালোবাসবে সেটাও কি এআই থেকে জিজ্ঞেস করে শিখো, সেটাই কি তারা যেভাবে বলে দেয় সেভাবেই কি মাকে ভালোবাসো? একজন শিক্ষার্থী লাইফ অ্যাডভাইসের কথা বলছিলেন। একদম ওই যে এটাই আসলে হচ্ছে। ধরেন আমাদের সময় কি হতো, একটা মেয়েকে ভালো লেগেছে বা ছেলেকে ভালো লেগেছে, কিভাবে আমরা সেটা বলবো সেটা নিয়ে ধরেন মাসের পর মাস
মাস চিন্তা ভাবনা করতাম, ভাবতাম, লিখতাম, ছিঁড়ে ফেলতাম কাগজটা, আবার লিখতাম, আবার বসতাম, বাবা মা দেখে ফেলবে, লুকিয়ে ফেলতাম, কেউ দিয়েছে সেটা। এখন তারা এআইকে জিজ্ঞেস করে, এআই যা বলে দেয় সেটা লিখে দেয়। অর্থাৎ তার মাঝে আবেগ থাকছে না, সৃষ্টিশীলতা কেবল না, আবেগও হারিয়ে যাচ্ছে। এখন আবেগ হারিয়ে যাওয়া একটা প্রজন্ম কিন্তু খুব কঠিন হয়ে যাবে তাদের জন্য সেই সময়ে বিশ্বে একভাবে থাকা। আবার বাংলাদেশের মতো যেমন আর্থসামাজিকভাবে শিক্ষাগতভাবে বহুধা বিভক্ত একটা সমাজ এবং এত রকম প্রতিবন্ধকতা থাকে একটা দেশের জন্য, এটিকে কিভাবে বর্ণনা করবেন? এটি কতখানি সম্ভাবনা, কতখানি হুমকি, এই বিতর্ক তো রয়েছে। সম্ভাবনা তৈরি হবে যদি এটাকে সৃজনশীল অর্থে, যেমন একটা ওয়েব ডেভেলপ করবে তখন কাজে লাগালো, কিংবা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, আচ্ছা এটা কিভাবে হতে পারে সেটা যখন করে। অন্ধ অনুকরণ কিন্তু আমাদের সময়ও ছিল নানান রকমের। আপনি ব্যক্তিকে অন্ধ অনুকরণ করতে পারেন, আপনি কোনো সৃষ্টিকে অন্ধ অনুকরণ করতে পারেন। যখনই অন্ধ অনুকরণ করবেন, ওই যে একটা কথা এসেছিল, এটা আমাদের দার্শনিক বদলিয়ারও বলে থাকেন, হাইপার রিয়েলিটির ধারণা, অর্থাৎ ফেক বা নকল, রেপ্লিকার সাথে অরিজিনের একটা দূরত্ব থাকতেই হবে। এখন অরিজিন যে করবে সে সবসময় চাহিদা সম্পন্ন থাকবে চাকরি বাজারে, শিক্ষাক্ষেত্রে, সকল ক্ষেত্রে, কিন্তু যে রেপ্লিকা করবে সে কিন্তু পিছিয়ে পড়বেই। হ্যাঁ, কিন্তু এখনকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এই বিভেদটা অনেক কমে যাচ্ছে। কে রেপ্লিকা করছে আর কে অরিজিনাল এটা বোঝা যাচ্ছে না, এখানে হয়ে যাচ্ছে সমস্যাটা। তাহলে আর্থসামাজিক ক্ষেত্রে, অর্থাৎ যারা সমাজে একটু সুবিধাজনক অবস্থানে রয়েছে আর যারা একটু সুবিধা বঞ্চিত, তাদের মধ্যে তো ফারাক তৈরি হয়ে যেতে পারে, অনেক বড় ফারাক তৈরি হচ্ছে। এবং এটা নিয়ে কাজ হচ্ছে এসডিজি বা নানানভাবে কাজ হচ্ছে, যে বিশেষ করে দেখা যাচ্ছে গ্রামের মানুষজন কিংবা হতদরিদ্র মানুষজন যাদের হাতে আসলে একটা এরকম আইপ্যাড বা একটা ডিভাইস নাই, তারা কি করবে। কিন্তু আমি আমার গবেষণায় দেখেছি যে তারা হাতে হয়তো এটা নাই মালিকানার কারণে, কিন্তু যদি কোনো কাজ দরকার হয় তারা শেয়ার করে ডিভাইস, যে পাশের বাসার কারো আছে, বিদেশ থেকে হয়তো পাঠিয়েছে, ওই ডিভাইসটা দিয়ে এসে চেষ্টা করে ওটাকে অ্যাক্সেস করার, কিছুটা অ্যাক্সেস করা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।